আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন জনতার ভাষা ফেনীর ঈদ শুভেচ্ছা টকশো। আমাদের অতিথি হিসেবে রয়েছেন জনাব এম এ করিম। প্রথমেই আপনাদেরকে জানাই ধন্যবাদ। আর আমাদের আড্ডার মাঝেই কিছু প্রশ্ন আমরা ওনাকে করব, যা জনগণের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের জনতার ভাষা টকশোয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিন্দুরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমরা কথার মাঝেই কিছু প্রশ্ন করি আপনার কাছে। প্রশ্নগুলো আসলে আমরা জনগণের কাছ থেকেই নিয়ে আসা। বিষয়টি হচ্ছে, আমরা যতদূর জানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মধ্য দিয়ে এবং কি আপনার সমর্থকরা যারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পোস্টার, যে আপনি সামনে ইলেকশন করতে যাচ্ছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সত্য কিনা যে আপনি আসলে কি প্রার্থী হচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি কিনা এটা জানার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আমি আসলে 1996 সাল থেকে আমার পথ চলা। 1996 সালে আমি ছাত্রদলের সভাপতি সিন্দুরপুর ইউনিয়ন যখন হই, এরপরে 2003 সালে আমি দাগমিয়া থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থায় তখন আমাদের সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হয়েছিল, তখন অনেকেই চিন্তাধারা করেছিলেন এবং অনেকেই আমাকে নিয়ে ভাবছিলেন যে সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আমি করব। কিন্তু আসলে তখন আপনার বয়সের কারণে হোক, আমি একটা অঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলাম। পরবর্তীতে আমাদের থানার বিএনপির সভাপতি এবং আমাদের জেলা বিএনপির সভাপতির নির্দেশক্রমে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি তখন আমাদের আমজাদ হোসেন ভুঁইয়া, উনি নির্বাচন করে। সাধারণ সম্পাদক হিসাবে ফেয়ার আহমদ কবির ভাই করে। তদ্রূপ যেহেতু আমি একটা অঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলাম, আমি তখন আর নির্বাচন করার ব্যাপারে আগ্রহ দেখাই নাই। যেহেতু আমার মুরব্বী সংগঠন ওরা নির্বাচন করবে, আমি একটা অঙ্গ সংগঠনের দায়িত্বে আছি, সেহেতু আমি আর নির্বাচনে আগ্রহ দেখাই নাই। এর পরবর্তীতে আপনি দেখেন আজকে 30 বছর আমি এই দলের সাথে সম্পৃক্ত। সুখে দুঃখে সকল সময় চেষ্টা করছি এই দলের পাশে থাকার জন্য। এই দলের কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমি এই দলের আওয়ামী লীগের আমলে আপনারা সকলে জানেন আমি হামলার শিকার হয়েছি, আমি জেল জুলুমের শিকার হয়েছি। সর্বশেষ 1/11 আমাকে আর্মি যৌথ বাহিনী অ্যারেস্ট করছে। আমি শারীরিকভাবে অসুস্থ এখনও পর্যন্ত, শুধু একটিমাত্র কারণ আমি বিএনপি সমর্থক করছি, অন্য কোনো কারণ ছিল না। এখন বিগত সময়ে আমাদের দলের মুরব্বী যারা ছিলেন ওনারা নির্বাচন করছেন 2 টার্ম। আমাদের আমজাদ হোসেন ভুঁইয়া উনি করছেন, ফেয়ার আহমদ কবির উনি করছেন। পরবর্তীতে আসি আওয়ামী লীগের আমাকে নির্বাচন করার মতো কোনো পরিবেশ ছিল না। এই জন্য আমরা নির্বাচন করার চিন্তা থাকলেও বা ইচ্ছা থাকলেও আমরা করতে পারি নাই। এখন আওয়ামী বিগত 17 বছর দেশের দুঃশাসনের অবসান হয়েছে, দেশে একটা সুশাসন কায়েম হয়েছে। আমার দল সরকার গঠন করেছে। ওই সুবাদে আমি মনে করি এখন আমি ইউনিয়ন বিএনপির একটা দায়িত্বে আছি। বর্তমানে আমি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অতএব আমি মনে করি এই মুহূর্তে আমাকে জনগণের দাবি এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার একটা সময় উপযোগী সময় আসছে। আমি ইনশাল্লাহ মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত। আগামীতে ইনশাল্লাহ ইউপি নির্বাচন যদি আপনারা সকলে আমাকে সহযোগিতা করেন এবং সকলের দোয়াও আমি চাই এবং সহযোগিতা চাই, যদি সকলে ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সিন্দুরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থাকার জন্য। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার প্রচারণা চলছে, তো এগুলোতে যে আমরা যা দেখতে পেয়েছি বা আপনার কর্মীদের মধ্য থেকে আপনি কতটুকু শুনতে পেয়েছেন, সাড়া কেমন পাচ্ছেন, সমর্থন কেমন পাচ্ছেন, একটু আমরা জানতে চাইব। আমি নির্বাচনের ব্যাপারে ইনশাআল্লাহ যতটুকু আমি সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের সিন্দুরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমি মনে করি ইনশাআল্লাহ আমার উপরে সন্তুষ্ট এবং আমাকে অনেকেই বলছিল ভাই ইনশাআল্লাহ আপনি আগান, আমরা আপনার পাশে আছি।
আলহামদুলিল্লাহ আমি ভালো সাড়া পেয়েছি। 1 নং সিন্দুরপুর ইউনিয়নে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এখন আপনি যখন ইউপি চেয়ারম্যান হবেন নির্বাচিত হওয়ার পর, তখন আপনি এই ভোগান্তির প্রথম স্টেপে আপনি কোন পদক্ষেপ নেবেন এ বিষয়ে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাকে যদি ইনশাআল্লাহ সিন্দুরপুর ইউনিয়নের জনগণ যদি নির্বাচিত করে, আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই, আমি সর্বপ্রথমে চেষ্টা করব দলবল নির্বিশেষে সিন্দুরপুর ইউনিয়নের সর্বস্তরের প্রতিনিধি যারা আছে তাদের সকলকে নিয়ে একটা বৈঠক করে আমি সিন্দুরপুর ইউনিয়নের যে সমস্যাগুলো আমরা নির্ধারণ করব এবং ওই সমস্যাগুলো নোট করে প্রত্যেকটা সমস্যা কিভাবে সমাধান করতে পারি, প্রত্যেক মানে গ্রামওয়ারি, প্রত্যেক পাড়াওয়ারি আমরা একটা কমিটি করে সকলকে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ব এবং সমস্যাগুলো সমাধান করার ইনশাআল্লাহ চেষ্টা করব। মাদকের বিরুদ্ধে আমরা কাজ করব, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা আরও উন্নতি করতে পারি সেই নিয়ে কাজ করব এবং স্কুল কলেজগুলোর উন্নয়ন করার জন্য কাজ করব। রাস্তাঘাট কালভার্ট, আমাদের এলাকাতে পানি সংস্কারের জন্য যে ড্রেনের ব্যবস্থা, এগুলো নিয়ে কাজ করব। সর্বশেষ সকলকে নিয়ে আরও কীভাবে সিন্দুরপুর ইউনিয়নটাকে একটা মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করা যায় ইনশাআল্লাহ সকলকে নিয়ে ওটাই করার জন্য একটা চেষ্টা করব। শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা সর্বপ্রথমে আসলে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি শিক্ষিত করতে মানে শিক্ষায় যদি সুশিক্ষিত করতে পারি, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে এবং আমাদের এলাকা একটা মডেল ইউনিয়ন হবে। ওই ক্ষেত্রে কবি বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। আমিও আশা করি যদি আমরা শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানকে মানে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় সুশিক্ষিত করতে পারি, আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর ইউনিয়ন করতে পারবো সকলকে নিয়ে। জনগণ থেকে উঠে আসা আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে জনগণের কিছু অংশ লোক বলছে যে আপনি প্রবাসে ব্যবসার সাথে জড়িত, আপনি ব্যবসা করছেন, পাশাপাশি রাজনৈতিক কাজে বা সামাজিক কাজে আপনি আবার দেশে আসছেন। এই ক্ষেত্রে আপনি যদি নির্বাচন করেন, আপনি যখন চেয়ারম্যান হবেন, তখন দেখা গেল আপনার ব্যবসা পাশাপাশি আপনি একজন চেয়ারম্যান হিসাবে যেই ইউনিয়নে কাজগুলো থাকে, সেই ক্ষেত্রে আপনার ইউনিয়নের দায়িত্বে কোনো বাধা হবে কিনা বা আপনি কি পারবেন কিনা, এই বিষয়টা তারা একটু জানতে চায়। আসলে ছিল, এখনও ব্যবসা আছে, আমি ব্যবসা করি, আমি ব্যবসায়িক পরিবারের একটা সন্তান। আমার ব্যবসার প্রয়োজনে আমাকে মাঝে মধ্যে ঢাকা যেতে হয়, ব্যবসায়িক প্রয়োজনে আমাকে মাঝে মধ্যে বাইরে যেতে হয়। সেই ক্ষেত্রে আমাকে যদি আমি 15 দিন যদি আমি দেশে থাকি, 15 দিন আমি বাইরে থাকি, কখনো 1 সপ্তাহের জন্য আমি বাইরে যেতে হয়, যেহেতু আমরা ব্যবসা প্রতিষ্ঠান আছে। এখন আসলে আমাকে তো যে কোনো একটা কর্মের সাথে থাকতে হবে, সেই কর্মটাই তো হলো আমার ব্যবসা। এখন আমি যদি ব্যবসাটা যদি ঠিকমতো না রাখি, আমার ফ্যামিলি কীভাবে, আমি কীভাবে মানে চলবো, আমার ফ্যামিলি কীভাবে চলবে, বা আমি রাজনীতি নেতা কর্মীদের পিছনে কীভাবে বা খরচ করব। তাহলে আমাকে তো ব্যবসাটা ঠিক রাখতে হবে। ওই ব্যবসাটা আমার ফ্যামিলি এবং আমার দলের প্রয়োজনে আমি ব্যবসাটা করি, এবং ওই ব্যবসার প্রয়োজনে আমাকে বাইরে যেতে হয় মাঝে মধ্যে। এখন আমি যদি আসলে ব্যবসার সাথে জড়িত না থাকি, তাহলে অবশ্যই আমাকে ব্যবসার বাইরে অনৈতিক কাজের সাথে জড়িত হইতে হবে, অনৈতিক কাজ করতে হবে। ওই অনৈতিক কাজ যেন করতে না হয়, সেই জন্য আমি ব্যবসার সাথে জড়িত আছি। এই জন্য ব্যবসার কাজে আমাকে মাঝে মধ্যে বাইরে আসা যাওয়া করতে হয়। আর ইনশাল্লাহ যদি আমাকে এই এলাকার, এই দেশের, এই ইউনিয়নের জনগণ যদি নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার পরিষদে সময় দেওয়ার জন্য, এবং চেয়ারম্যান মানে নির্বাচিত হওয়ার পরে আমি চেষ্টা করব জনগণের সেবাকে প্রাধান্য দেওয়ার জন্য। এরপরও আমি কিন্তু আমার ব্যবসা রাখতে হবে। আর যদি আমি ব্যবসা যদি না রাখি, একবারে ব্যবসা সারিদি যদি একবারে আমি চলে আসি, ওই ক্ষেত্রে জনগণই ক্ষতিগ্রস্ত হবে। তো আমি মনে করি ব্যবসা থাকাটাই আমার জন্য এবং জনগণের জন্য, সকলের জন্য ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো শুনে আমার কাছেও অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনারা জনাব এম এ করিমের কথাগুলো শুনতে পেরেছেন। আসলে ওনার কথা প্রসঙ্গে আমি কিছু কথা বলছি। আমরা সাধারণত জানি সাধারণ জনগণরা কি বলে, চায়ের দোকানে কিংবা
কোনো আড্ডায়, যে কোনো জায়গায়, ঘর থেকে শুরু করে রাজপথ, সর্ব জায়গায় কিন্তু আমরা শুনতে পাই যারা বেশিরভাগই রাজনীতি করে তারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে, যে এটাই তার বিজনেস, এটাই তার সব কিছু, এখান থেকে আয় হবে আর এখান থেকে সংসার, এখান থেকে তার সব কিছু। কিন্তু আমি একটু ব্যতিক্রম দেখলাম, জনাব এম এ করিমকে অসংখ্য ধন্যবাদ। তো উনি ওই কথাটাই বলছে যে ৮-১০ জন মানুষ যেভাবে রুজি রোজগার করে ওনার পরিবারকে চালায়, উনিও তার রুজি রোজগারের মধ্য দিয়ে ওনার পরিবার, ওনার সব কিছু ঠিক রাখবে, তার পাশাপাশি ইউনিয়নের মানুষের সেবা করার জন্য উনি ওনার দায়িত্ব পালন করবে। তো আমি মনে করি এটি আসলে বেস্ট। আমাদের প্রত্যেকটি লিডারকে এমন হওয়া প্রয়োজন, আমার নিজের একটি কর্ম থাকবে, পাশাপাশি আমরা ইউনিয়নের মানুষের সেবা করব, এটি সুন্দর। আপনিও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি বা আমরা যারা নেতৃত্বে আছি, আমি মনে করি আমাদের সকলের কোনো না কোনো কর্ম থাকা অতীব জরুরি। যদি আমরা কোনো একটা কর্মে না থাকে আমার, তাহলে অবশ্যই আমাকে অনৈতিক কাজ করতে হবে। সেটা আপনারা দেখতেছেন ইউনিয়নের মধ্যে যারা কোনো কর্মের সাথে জড়িত নাই, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিচ্ছে, তারা অবশ্যই অনৈতিক কাজের সাথে জড়িত আছে। আমি আশা করব যারা নেতৃত্বে আছেন সকলে যার যার একটা কর্ম ঠিক রাখেন, পাশাপাশি রাজনীতি করেন, জনসেবা করেন। সেম আমি আমার সিন্ধুফ ইউনিয়নের জনগণের কাছে আমার প্রশ্ন, আমি ব্যবসা বাণিজ্য করি, আপনাদের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই। যদি আমি ব্যবসা বাণিজ্য ঠিক না রাখি, তাহলে অবশ্যই আমাকে আপনার অনৈতিক কাজের সাথে জড়িত হতে হবে। তাই আপনাদের কাছে প্রশ্ন আমার, আমি কি আসলে কি ব্যবসার সাথে থাকবো, নাকি ব্যবসা বাদ দিয়ে শুধু রাজনীতি করব? কোনটা করলে ভালো হবে? আমি যদি ব্যবসার সাথে থাকি, তাহলে অন্তত এই সিন্ধুপুর ইউনিয়নে আগামীতে যদি ইনশাল্লাহ আপনি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি অন্তত সরকারের পক্ষ থেকে যে বরাদ্দগুলো আসবে ওটার পাশাপাশি আমি চেষ্টা করবো আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আরও কিছু দিয়ে আরও উন্নয়নটা বেশি করার জন্য। আর যদি আমি ব্যবসার সাথে না থাকি, অবশ্যই আমার সরকারি বরাদ্দ থেকে আমার ফ্যামিলি, আমার এবং আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় পাড়া পাড়া প্রতিবেশী যারা আছে, রাজনৈতিক কর্মী যারা আছে, ওই সরকারি বরাদ্দ থেকে তাদেরকে কিন্তু দিতে হবে। তাই আমি আশা করি আপনাদের থেকে আমি এটুক সহযোগিতা পাবো যে আমার ব্যবসা যেন ঠিক থাকে, পাশাপাশি আপনাদের সেবা করতে পারি। সবাইকে ধন্যবাদ। জনগণ থেকে উঠে আসা আরেকটি প্রশ্ন, শোনা যায় আপনি 2003 সালে প্রার্থী হয়েছিলেন, পাশাপাশি আপনি পরবর্তীতে সরে দাঁড়িয়েছিলেন, এটি কতটুকু সত্যি? আপনাকে ধন্যবাদ। প্রথমত সম্পূর্ণ আমি প্রার্থী হয়েছিলাম যেটা শুনছেন আপনি, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি প্রার্থী হই নাই। প্রার্থী হওয়ার জন্য আমাদের গ্রামওয়ারি একটা মিটিং হয়েছিল চন্দ্রপুর গ্রামে। আমরা যারা নেতৃত্বে ছিলাম বা জনগণকে নিয়ে আমরা একটা মিটিং করছি, 2-3টা মিটিং হয়েছে। ওই 3টা মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয় নাই। আমাদের প্রার্থী ছিল কমপক্ষে 6-7 জন। আমি কিন্তু আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রার্থী ঘোষণা করি নাই। আচ্ছা, ওখানে আমাদের বৈঠক হয়েছে, বৈঠকের মধ্যে প্রশ্ন করা হয়েছিল কে কে আগামীতে ইউপি নির্বাচন করতে পারে। ওখানে আমাদের অনেকেই প্রার্থিত্ব ঘোষণা করছে, আমি কিন্তু প্রার্থিত্ব ঘোষণা করি নাই। আমি এই কারণে, যেখানে আমি দেখতেছি আমাদের গ্রামের 6-7 জন প্রার্থী, ওখানে আমি করিম প্রার্থী ঘোষণা করতে পারি না। কিন্তু একটা মানে আপনাদের জনগণের কাছে একটা মিথ্যা মেসেজ গেছে যে আমি প্রার্থী হয়েছি। তো আমি তো প্রার্থী হই নাই। আমি নমিনেশন পত্র কিনিও নাই, দাখিলও করি নাই। তাহলে আমি মানে আপনার ওই নির্বাচন করি নাই, এই প্রসঙ্গ কীভাবে আসবে? আমি যদি নির্বাচন মানে নমিনেশন পত্র দাখিল করতাম, এরপরে প্রত্যাহার করতাম, তাহলে আমি নামে গেছি। কিন্তু একটা কুচক্রী মহল আমার নামে একটা অপবাদ এটা চড়াই দিছে যে আমি নির্বাচন করি নামে গেছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এটা আমি নির্বাচন করি নাই, আমি নামিও নাই। আমাদের বৈঠক হয়েছে, বৈঠকের সিদ্ধান্ত কিছু হয় নাই, আমি নিজে প্রার্থিত্ব ঘোষণা করি নাই, কারণ আমি তখন অঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলাম। এই কারণে এখন আমি একটাই মূল দায়িত্বে আছি। আমি সিন্ধুপুর ইউনিয়ন বিএমপির সিনিয়র যুগ্ম এখন আমি এখন যোগ্যতা রাখি এবং আমার বয়স সব কিছু মিলাই এখন আমার একটা যেটা বলতে গেলে করার মতো যোগ্যতা আছে ইনশাল্লাহ। তখন আমার ওই ধরনের যোগ্যতা ছিল না, অনেকে ধারণা করছে, আমিও আর নির্বাচন করি নাই। আচ্ছা, তার মানে হচ্ছে
আপনার এবারে যে আপনি স্বপ্ন দেখছেন বা আপনার সমর্থকরা যে স্বপ্নটা দেখছে যে আপনি এবার প্রার্থী হতে যাচ্ছেন, এটিই প্রথম? আপনাকে ধন্যবাদ। এটাই প্রথম। আমি অতীতে 30 বছরের রাজনীতি আমার ইতিহাস। আমি পদবি ক্যারি করি 30 বছর, সে 96 সালে ছাত্রদলের সভাপতি থেকে আজকে পর্যন্ত আমি পদে আছি। তখন ছাত্রদল করছি, যুবদল করছি, এখন আমি বিএনপির দায়িত্বে আছি। আমি এই সর্বপ্রথম এই আমার জনসমর্থক যারা আছে তাদের প্রত্যাশায় আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ ইউপি নির্বাচন আমি করব। আরেকটি প্রশ্ন, আপনার দৃষ্টিতে সিন্দুরপুর ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা কি বা কোনটি আপনার দৃষ্টিতে পড়ছে, আমরা সেটি একটু জানতে চাচ্ছি। সিন্দুরপুর ইউনিয়নে আমার মনে হয় বড় সমস্যাটা হলো আমাদের উন্নয়নমূলক কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন, পানি সংস্কার। প্রত্যেকটা গ্রামে এই যে বৃষ্টি হলে আমাদের কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, সুব্যবস্থা নাই। আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা, একটু বৃষ্টি হইলে রাস্তাঘাট ডুবে যায়। সবচেয়ে বড় সমস্যাটা হলো এখন বর্তমানে যে বর্ষার দিনে আমাদের এলাকার লোকজন চলাফেরা করতে অনেক কষ্ট হয়। একটা পরিকল্পিতভাবে সিন্দুরপুর ইউনিয়নে প্রত্যেকটা গ্রাম ওয়ারি, প্রত্যেকটা ওয়ার্ড ওয়ারি যদি আমরা একটা পরিকল্পিতভাবে একটা প্ল্যান করি যে আগামী এত বছরের মধ্যে ইনশাআল্লাহ আমাদের অন্তত ড্রেনের ব্যবস্থা হবে এবং এত বছরের মধ্যে আমাদের পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের সিন্দুরপুর ইউনিয়নে অনেক বেকার ছেলেপেলেরা রয়েছে যারা বেকার থাকার কারণে টাকা পয়সার অভাবে দেখা যায় বা পরিবার থেকে সহযোগিতা পাচ্ছে না, কোনো কর্মসংস্থানও পাচ্ছে না যে পরিবার তাকে ব্যাকআপ দেবে, সে কর্মসংস্থান একটা খুঁজবে। এমন কিছু না পাওয়াতে কিছু খারাপ লোকরা আর কি, তারা কি করে এই ছেলেপেলেদেরকে খারাপ পথে, যেটা হচ্ছে মাদক থেকে শুরু করে অনেকগুলো অনৈতিক কাজ আছে যেগুলোর সাথে এই ছেলেপেলেদেরকে তারা ওই কাজে লাগিয়ে দেয়, যার কারণে ওই ছেলেদের জীবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তারা একসময় মাদক আসক্ত হচ্ছে কিংবা মাদক বিক্রেতা হচ্ছে কিংবা অনেক বড় ধরনের চোর চাপটা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি থাকবে যুব সমাজের জন্য যারা বেকার রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি যুব সমাজের উদ্দেশ্যে একটি কথা বলবো। যুব সমাজে কিন্তু আমাদের জাতির মেরুদণ্ড এবং জাতির সম্পদ। এই যুব সমাজকে আমরা বেকারত্ব দূর করতে গেলে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ যদি আমরা সকলে মিলি সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি, আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। প্রশিক্ষণের মধ্যে আমার আছে, আমাদের কম্পিউটার প্রশিক্ষণ হতে পারে, মোবাইলের মেকানিক প্রশিক্ষণ হতে পারে, আমাদের টেইলারিংয়ের প্রশিক্ষণ হতে পারে, গার্মেন্টস ছোটো ছোটো আকারে গার্মেন্টস ফ্যাক্টরির হতে পারে, বা আমাদের কিছু আর অনেকগুলো আমাদের আসলে পরিকল্পনা আছে। এবং ওই যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে বেকার ছেলে যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করতে পারি অথবা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের মনে হয় আর বেকার থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি আমাদেরকে উত্তর দিয়েছেন, খুব ভালো লেগেছে। আরেকটি প্রশ্ন যেটি প্রবাসীদের কাছ থেকে এসেছে, আমাদের সিন্দুরপুর ইউনিয়নের কয়েকজন প্রবাসী আমাকে মেসেঞ্জারে কিংবা আমার ইমো হোয়াটসঅ্যাপে তারা মেসেজ দিয়েও আমাকে এই প্রশ্নটা বেশিরভাগই ঘুরাই ফিরাই প্রশ্ন এটাই হয়, তারা যে কথাগুলো বলছে। সিন্দুরপুর ইউনিয়নের অসংখ্য মানুষ প্রবাসে রয়েছে, তারা চান তাদের সুযোগ সুবিধা, পাশাপাশি তারা চান তারাও ইউনিয়নের জন্য কাজ করতে চায়। যেমন একজন ইউনিয়ন চেয়ারম্যান, উনি যেভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন, তার সাথে ওনারা চান প্রবাসীরাও যেন পাশাপাশি থাকে। আর ওনারা যেহেতু প্রবাসে থাকে, দেখা যায় আমাদের যখন আমরা কেউ দায়িত্বে আসি, আমরা প্রবাসীদেরকে নিয়ে কোনো একটু কাজ করি না, আমরা দেখা যায় কোনো উন্নয়নমূলক কাজে ব্যস্ত রয়েছি, আদার্স অন্য কাজে আমরা ব্যস্ত থাকি, কিন্তু প্রবাসীদের কথা আমাদের মাথাতেই থাকে না। তো এই ক্ষেত্রে প্রবাসীদের জন্য আপনার পরিকল্পনা কি, বা তাদেরকে নিয়ে আপনারা কি কাজ করতে চান, বা তাদের জন্য কোন সেবাটি আপনারা রাখবেন? ধন্যবাদ আপনাকে। প্রবাসী ভাইদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। উনাদের আসলে অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের বাংলাদেশ এবং আজকে বাংলাদেশের উন্নয়ন, যেটাই আমরা বলি, উনাদের যে পাঠানো রেমিটেন্স, ওটাইকে আমরা কিন্তু আজকে বাংলাদেশে একটা
ধারাবাহিকতা আমাদের একটা উন্নয়নের অংশীদার তারা। আসলে দুর্ভাগ্যজনক হলে সত্য, ওনাদের জন্য আমরা সরকারিভাবে হোক স্থানীয়ভাবে হোক আমরা কোনো পরিকল্পনা করি না। ইনশাল্লাহ আমার একটা পরিকল্পনা আছে প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রথমে আমি ওনাদেরকে মানে প্রত্যেক গ্রামওয়ারি 2-3 জন যারা দীর্ঘদিন প্রবাস করছে ওনাদেরকে নিয়ে বসি একটা পরামর্শমূলক নোট করব যে ওনাদের বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশে কি অসুবিধাগুলো ঘটছে আর বাংলাদেশে আসার পরে ওনারা কী সমস্যাগুলো আছে এবং কী ধরনের পদক্ষেপ নিলে ওনাদের জন্য ভালো হবে। ওনাদের সাথে পরামর্শ নিয়ে ওনাদের থেকে আমরা কিছু দিক নির্দেশনামূলক পরিকল্পনা নিয়ে ইনশাআল্লাহ একটা পরিকল্পনা করব। আমার ব্যক্তিগতভাবে একটা পরিকল্পনা আছে যে বিদেশ থেকে যারা আসে তারা আসলে আসার পর অনেক নিঃস্ব হয়ে যায়, অনেক কিছু করার থাকে না। 20 বছর কেউ 15 বছর বিদেশ করে একটা না, বাংলাদেশে আসার পরে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় না। যদি আমরা তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে আমি মনে করি তাদের জন্য ভালো হবে এবং আমাদের ইউনিয়নের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ওনাদের যে অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই অবস্থান, ওনাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো এবং ওনাদের জন্য একটা ভালো ব্যবস্থা করতে পারবো। দর্শক, দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এবার শেষ কথা, এবার আমরা জনাব এম এ করিম সাহেব থেকে জানার চেষ্টা করব যে ওনার যেই আজকে যারা টকশোটি দেখছে তাদের উদ্দেশ্যে ওনার ঈদের শুভেচ্ছা পাশাপাশি ঈদের বার্তা, এই দুটি আমরা অনুরোধ করব জনাব এম এ করিম সাহেবকে দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই জনতার ভাষার আজকের এই টকশোয়ে ঈদের শুভেচ্ছা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। সাথে সাথে আমার যারা বন্ধুবান্ধব শুভকামনা যারা আছেন দেশে বিদেশে অবস্থানরত সকল বন্ধুবান্ধব এবং আমার আন্তরিক ভাইয়েরা সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদ উল আজহার আজকের এই ঈদ শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সর্বশেষ আমি একটি অনুরোধ করব সকলের প্রতি, যেহেতু আমাদের এটা কোরবানের ঈদ, সকলে আমরা গরু জবাই করব আল্লাহর রাস্তায় কোরবান দেওয়ার জন্য, কিন্তু আমার কোরবানের কারণে যেন অন্য কারো পার্শ্ববর্তী আমার পরিবেশ নষ্ট না হয়, আমার পার্শ্ববর্তী ভাইয়ের জন্য কোনো ক্ষতি না হয়। সেই ক্ষেত্রে আমরা গরু জবাই করার পরে যে বজ্রগুলো থাকবে, ময়লাগুলো থাকবে, সেগুলো আমরা মাটি গর্ত করে মাটির ভিতরে যেন এগুলো আমরা পুঁতে দিই এবং সেগুলো যেন দুর্গন্ধ না বাইরে হয় এবং ওই দুর্গন্ধের কারণে যেন পরিবেশ নষ্ট না হয়। ওই পরিবেশটা ধরে রাখা এবং পরিবেশ সহ পার্শ্ববর্তী আমাদের ভাই যারা আছে তাদের যেন কোনো অসুবিধা না হয় ওই দিকে দৃষ্টি রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাই সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সকলে যার যার উদ্যোগে এই গরুর বজ্রগুলা গরুর গোবরগুলা যেগুলোই হয় এগুলো যেন মাটির নিচে মাটি চাপা দিয়ে রাখে। সকলকে ধন্যবাদ। আবারও সকলকে এই ঈদের শুভেচ্ছা দিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।